আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টি শিখব সেটা হচ্ছে গুণগত রসায়ন। তো আমাদের এটা হচ্ছে প্রথম পত্রে রসায়ন প্রথম পত্রের সেকেন্ড চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারে অত্যন্ত কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যেটা আমাদের বইয়ে হুবহু দেয় নেই। তো আমরা সেগুলো সহ যেগুলো হচ্ছে যে আমাদের বইয়ে আছে সেগুলো সম্পর্কে তো ভালোভাবে শিখবই, আর এক্সট্রা যে বিষয়গুলো সেগুলো আমরা শিখব। কারণ কেননা এগুলো অ্যাডমিশন এবং হচ্ছে বুয়েট কুয়েট রুয়েট চুয়েটে এগুলোতে অত্যন্ত মানে গুরুত্বপূর্ণভাবে দেখতে পাবা যে এগুলো ম্যাথগুলো দিয়ে দিচ্ছে। তো এই সকল বিষয় আমাদের হচ্ছে ক্লাসে শিক্ষা দেওয়া হয় না, শেখানো হয় না। এই কারণে হচ্ছে আমরা আজকে তোমাদেরকে এসব বিষয় শেখাবো। আশা করি পুরো লেকচারটা অত্যন্ত সুন্দরভাবে দেখলে তোমাদের এই গুণগত রসায়নের উপরে আর কোনো সমস্যা থাকবে না বলে আশা করি। তো চলো আজকে আমরা শুরু করব গুণগত রসায়ন। কিন্তু গুণগত রসায়নের শুরুতেই তোমাদের বইয়ে দেখবা যে পরমাণু মডেল দেয়া আছে। তো পরমাণু মডেল আমরা হচ্ছে 9-10-এ অনেকটা পড়েছি, এবারও পড়ব। কিন্তু হচ্ছে যে আমরা তার আগে একটু পরমাণুটা কি, এই পরমাণু সম্পর্কে একটু জানতে চাই, পরমাণু সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করতে চাই। তো দেখো পরমাণু আসলে বিষয়টা কি। যেমন তোমরা দেখো যে যৌগিক পৃথিবীতে আমরা যে সকল পদার্থ দেখতে পাই বেশিরভাগ ক্ষেত্রেই সেগুলো হচ্ছে যৌগিক পদার্থ। তো এই সকল পদার্থগুলো কি দ্বারা তৈরি হয়েছে, এদেরকে ভাঙলে পাবে তুমি হচ্ছে মৌলিক পদার্থ। আবার এই মৌলিক পদার্থকে যদি আমি ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র টুকরা করি তাহলে একদম যে ক্ষুদ্র কণিকা আছে সেটাকে বলবো হচ্ছে পরমাণু। এখন কথা হচ্ছে যে এই পরমাণুটা আসলে বিষয়টা কি তাহলে দাঁড়ায়। আমি যদি বইয়ের ভাষায় সংজ্ঞা দেই তাহলে দেখো আমি লিখে রেখেছি, পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার স্বাধীন অস্তিত্ব নেই, কিন্তু ক্ষুদ্রতম একক হিসেবে সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে, তাকে বলি আমরা পরমাণু। তো এই পরমাণু জিনিসটা তাহলে আমরা যে বিষয়টা পড়লাম যে সেটা হচ্ছে মৌলিক পদার্থের একটা ক্ষুদ্রতম কণা। তো এখন প্রশ্ন হলো আমাদের মনে আসে যে আসলে তাহলে কি পরমাণুকে আমরা আবার ভাঙতে পারি না? এটাই কি সবচাইতে ক্ষুদ্রতর কোনো কণা কিনা? তো এটা নিয়ে অনেকগুলো মতভেদ রয়েছে। যেমন হচ্ছে যে 460 খ্রিস্টপূর্ব 460 অব্দে একজন বিখ্যাত গ্রিক দার্শনিক নাম হচ্ছে ডেমোক্রিটাস, এবং তার সঙ্গে সঙ্গে লুসিপাসও মতামত ব্যক্ত করেছিল যে পরমাণু হচ্ছে অবিভাজ্য, একে আসলে ভেঙে আরও ক্ষুদ্রতর অংশে ভাগ করা যায় না। তো তারপরে তার ঠিক 100 বছর পরেই গ্রিক দার্শনিক অ্যারিস্টটল তিনি বললেন যে না, পরমাণুকে ভাগ করা যায়, এবং তিনি এত বিখ্যাত ছিলেন তার সময়ে যে তার কথা তিনি বলেছেন ভাগ করা যায়, সবাই মেনে নিয়েছে ভাগ করা যায়। পরবর্তীতে এগুলো নিয়ে আরও অনেক কথা চলে। তারপরে 1803 সালে একজন ব্রিটিশ স্কুল শিক্ষক, তোমরা নাম শুনেছ, জন ডাল্টন, তিনি তার পরমাণুবাদ প্রকাশ করেছিলেন। তো সেই পরমাণুবাদের মূল কথা ছিল যে পরমাণু হচ্ছে অবিভাজ্য, পরমাণুকে সৃষ্টি করা বা বিনাশ করা যায় না, অর্থাৎ পরমাণুকে আরও ক্ষুদ্রতর অংশে আমি যে ভাগ করব এটা করা যায় না। তাহলে এবার আবারও তিনি কিন্তু ডেমোক্রিটাসের যে মতবাদটা ছিল যে পরমাণু অবিভাজ্য, সেটাকে তিনি আবার পুনরায় প্রতিষ্ঠিত করলেন। তো তারপরে অবশেষে এত বেশি হচ্ছে যে সন্দেহ সৃষ্টি হলো যে অবশেষে এটার সুরাহা হয়েছিল রাদারফোর্ডের 1911 সালে যে আলফা কণা বিচ্ছুরণ যে পরীক্ষা ছিল, তার মাধ্যমে তিনি যে নিউক্লিয়াসকে আবিষ্কার করেছিলেন, সেই আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে তখন প্রমাণিত হয়ে গেল একদম যে আসলে পরমাণু হচ্ছে বিভাজ্য, পরমাণুকে ভাগ করা যায়। তো পরমাণুকে ভাগ করা যায় এটা প্রমাণ হয়েছিল 1911 সালে। তার মানে আসলে কিন্তু তার আগেই পরমাণুকে ভাগ করলে যে আসলে কি কি জিনিস পাওয়া যায় সেটা কিন্তু মোটামুটিভাবে আবিষ্কৃত হয়ে গেছিল। যেমন হচ্ছে ইলেকট্রন, তোমরা জানো ইলেকট্রন কিন্তু আবিষ্কার হয়েছিল 1897 সালে। তো এই প্রমাণটা হচ্ছে আর্নেস্ট রাদারফোর্ড তিনি হচ্ছে করেছিলেন যে পরমাণুটা আসলেই বিভাজ্য। তো এই পরমাণুকে ভাঙলে আসলে কি কি পাওয়া যায় এটা হচ্ছে যে আমরা এখন শিখব প্রাথমিক আলোচনায়।
তো দেখো যে আমরা যখন একটা পরমাণু আছে, সেই পরমাণুকে যখন আমরা ভাঙবো তখন আমরা 3 ধরনের কণিকা পেতে পারি সর্বমোট। তো বইগুলোতে প্রধানত এই 2 প্রকার বলা আছে, তারপরে কম্পোজিট কণিকাও ব্যাখ্যা দেওয়া আছে। তো মৌলিক কণিকা হচ্ছে স্থায়ী মূল কণিকা, অস্থায়ী মূল কণিকা এবং কম্পোজিট কণিকা, এই 3 প্রকারে বিভক্ত। এখন কথা হচ্ছে যে তাহলে এই স্থায়ী মূল কণিকা কারা কারা? স্থায়ী মূল কণিকা হচ্ছে যে সকল কণিকা পরমাণুতে একদম স্থায়ী রূপে অবস্থান করে, ওকে মানে কিছুক্ষণের জন্য অবস্থান করে বিনাশ হয়ে যাবে এমন কোনো কণিকা না, তাকে বলা হয় স্থায়ী মূল কণিকা, যেটা স্থায়ীভাবে থাকবে। এরকম কণিকা আমরা পেয়েছি 3টা। তা তোমরা এটা 9-10 থেকে দেখে আসছো, আমি লিখে রাখছি। দেখো যে স্থায়ী মূল কণিকা 3টি। স্থায়ী মূল কণিকা 3টা রয়েছে, একটা হলো ইলেকট্রন, আর একটা প্রোটন, আর একটা নিউট্রন। দেখো ইলেকট্রনটার এভাবে যে সংকেতটা লিখেছি, ইলেকট্রনকে প্রকাশের প্রতীক ই, কিন্তু যখন আমরা মূলত সংকেত লিখি তখন নিয়মটা এরকম করে লেখা হয় যে যদি কোনো একটা কোনো একটা কণা হয়, তবে নিচে লেখা হবে তার চার্জ। এটা প্রচলিত নিয়ম অনুসারে নিচে লেখা হবে চার্জ, ওপরে লেখা হবে তার ভর। এটা আপেক্ষিক ভর বলতে পারো, আপেক্ষিক ভর, প্রকৃত ভর না, আপেক্ষিক ভর। তো দেখো খেয়াল করো, আমরা লিখেছি ইলেকট্রন। তো ইলেকট্রনের চার্জ কি -1, আর তার যে ভর, তার প্রকৃত ভর 9.11 ইন্টু 10⁻³ কেজি, যেটা কি না অনেক অনেক ক্ষুদ্র, ওটাকে বলা যায় প্রায় শূন্যের কাছাকাছি। এজন্য এর আপেক্ষিক ভর 0 ধরা যায়। তো ইলেকট্রনকে এই জন্য প্রকাশ করা হয়, নিচে হলো চার্জ -1 আর ওপরে আপেক্ষিক ভর, সেটা 0। আর প্রোটন তোমরা জানো, প্রোটনের আসলে প্রতীক পি, কিন্তু সংকেত যদি বলি তাহলে এর নিচে লেখা হয় চার্জ, এর চার্জ +1, +1এও দিতে পারো তুমি। আর যে তোমার উপরে থাকে আপেক্ষিক ভর, এটার আসলে ভর হলো 1.67 ইন্টু 10⁻24 গ্রাম, যেটা কিনা আমরা যে 1 ধরে নিতে পারি আপেক্ষিক ভর, তার আপেক্ষিক ভর বলা যেতে পারে 1। আর এটাকে অবশ্যই আমাদের এইভাবেও প্রকাশ করা যায়, কারণ দেখো যে এটার দ্বারা, এটার ভিতরে কিন্তু কোনো প্রকার H+, যেটা সেটাকে ভিতরে কিন্তু কোনো প্রকার ইলেকট্রন নেই, শুধু আছে কি একটা প্রোটন রয়েছে, কোনো প্রকার কিন্তু নিউট্রনও নেই। সুতরাং এটা প্রোটনের প্রতীক হিসেবে, কিন্তু এটাও আমাদের প্রোটনের প্রতীক হিসেবে প্রকাশ করা যেতে পারে। এবার আসুন নিউট্রনের কথা। নিউট্রনের দেখো এদের চার্জ যেহেতু 0, নিউট্রন প্রতীক n, কিন্তু সংকেত যখন লিখব তখন যে দেখো নিচে দেব চার্জ 0 আর আপেক্ষিক ভর 1, কারণ এর প্রকৃত ভর তোমরা জানো 1.675 ইন্টু 10⁻24 গ্রাম। তো এই কারণে এটাকে ধরে নেওয়া যায় যে 1-এর কাছাকাছি, তো আপেক্ষিক ভরটা 1-এর কাছাকাছি, এই জন্য নিউট্রনকে এভাবে প্রকাশ করা হয়। তো এদের চার্জ নিয়ে একটু কথা বলবো, তার আগে বলি যে ইলেকট্রনটা কিন্তু কোথায় থাকে। তোমরা জানো ইলেকট্রনটা কোনো একটা পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে ইলেকট্রনটা। আর প্রোটন আর নিউট্রন এই দুইটা থাকে নিউক্লিয়াসে। নিউক্লিয়াসের ভেতরে এই প্রোটন আর নিউট্রন থাকে, যে নিউট্রনের চার্জ নিরপেক্ষ, কিন্তু প্রোটন ধনাত্মক চার্জ বিশিষ্ট, ইলেকট্রন হলো ঋণাত্মক চার্জ বিশিষ্ট, যেটা কিনা নিউক্লিয়াসকে কেন্দ্র করে বাহিরের যে কক্ষপথগুলোতে সেগুলোতে প্রদক্ষিণ করে। তো এর চার্জ সংখ্যা নিয়ে একটু আমাদের কথা বলতে চাই। এর চার্জ সংখ্যা আমরা যেটা প্রধানত শিখি সেটা হলো যে এর চার্জ সংখ্যা, দেখো এদের ইলেকট্রন আর প্রোটন উভয়ের চার্জ সংখ্যার সাংখ্যিক মান সমান, কিন্তু ইলেকট্রনের ক্ষেত্রে শুধু এগুলোর ক্ষেত্রে মাইনাস বসিয়ে নেবা, আর প্রোটন হবে পজিটিভ চার্জযুক্ত। তো দেখো এর চার্জ 1.6 ইন্টু 10⁻19 কুলম্ব। এটা যে ইলেকট্রন এবং প্রোটন উভয়ের চার্জ, মানে চার্জের সাংখ্যিক মান, ইলেকট্রন বললে শুধু একটা মাইনাস দেব। তো এটা কুলম এককে। এখন যদি ইএমইউতে নেওয়া হয়, এগুলো এমসিকিউ আসে, ইএমইউ ইএসইউ এককে। তো দেখো ইএমইউ এককে যদি নেই তাহলে এর মান আসবে 1.6 ইন্টু 10⁻20 ইএমইউ। আর যদি ইএসইউ এককে নেওয়া হয় তাহলে তার মান আসবে 4.8 ইন্টু 10⁻10 ইএসইউ। আর নিউটনের তোমরা জানো চার্জ 0। তো আমরা স্থায়ী মূল কণিকা সম্পর্কে আলোচনা আমরা হয়ে গেল, স্থায়ী মূল কণিকা আমাদের শেষ।
স্থায়ী মূলকণিকা আমাদের শেষ, তবে হচ্ছে অস্থায়ী মূলকণিকাগুলো কি কি আমরা একটু শিখবো। অস্থায়ী মূলকণিকা কারা কারা? তো অস্থায়ী মূলকণিকা দেখো, আমরা অস্থায়ী মূলকণিকা কারা কারা? অস্থায়ী মূলকণিকা হচ্ছে যে সকল কণিকা পরমাণুতে অত্যন্ত স্বল্প সময়ের জন্য অবস্থান করবে এবং তারপরে তাদের অস্তিত্ব পাওয়া যাবে না, এদের হচ্ছে অস্থায়ী মূলকণিকা। তো অস্থায়ী মূলকণিকার এমন উদাহরণ তোমাদের বইতে অনেকগুলো দেয়া আছে, দেখবা যে পায়ন রয়েছে, মিওন রয়েছে, নিউট্রিনো, অ্যান্টিনিউট্রিনো, তারপরে গ্র্যাভিটন আছে, পজিট্রন আছে। তো এর ভিতরে এগুলো একটু পড়ে নেবে, এমসিকিউ এ আসে। তো পজিট্রন সম্পর্কে একটু বলতে চাই, কারণ এটা থেকে প্রশ্ন আমাদের অ্যাডমিশনে আসে। পজিট্রনটা কী জিনিস? পজিট্রনটা হচ্ছে ঠিক ইলেকট্রনের একদম হুবহু, কিন্তু ওটার চার্জটা শুধু হবে পজিটিভ। দেখো তাহলে ইলেকট্রনকে আমরা তো প্রকাশ করি নিতে চার্জ সংখ্যা লিখি, তো এই ক্ষেত্রে চার্জটা হবে পজিট্রনের ক্ষেত্রে +1, আর ওপরে লিখি আপেক্ষিক ভর, তাহলে হচ্ছে 0। তাহলে পজিট্রনটা হবে এইটা, যে ইলেকট্রনের ঠিক হচ্ছে হুবহু ইলেকট্রনের মতো ভর হবে, ভর ইলেকট্রনের সেম হবে, তারপরে হচ্ছে তার যে হলো চার্জ সংখ্যাটা শুধু হলো বিপরীত হবে। পজিট্রনটা বলা যেতে পারে ইলেকট্রনের বিপরীত হচ্ছে চার্জযুক্ত শুধু। আর এবার আমরা যাব কম্পোজিট কণিকাতে। তো কম্পোজিট কণিকা আছে আমাদের দুই ধরনের কথা বলা আছে বইয়ে, একটা হচ্ছে ডিউটেরন কণা আর একটা হচ্ছে আলফা কণা। তো দুই ধরনের আছে, এটা একটু আমরা এই কম্পোজিট কণিকা নিয়ে বিস্তারিত কথা বলবো, কারণ এখান থেকে অ্যাডমিশনে কোশ্চেন আসে। দেখো কম্পোজিট কণিকা আছে দুই ধরনের, একটা হলো ডিউটেরন কণা আর একটা হচ্ছে আলফা কণা। তো এই আলফা কণিকাটাকে প্রকাশ করা হয় দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস দিয়ে। তো হিলিয়াম আমরা জানি, হিলিয়াম হচ্ছে যে তার পারমাণবিক সংখ্যা হলো 2, ভর সংখ্যা 4। যদি তার মানে ইলেকট্রন আছে 2টা, সেই ইলেকট্রন 2টা যদি বের হয়ে যায় তাহলে এরকম আকৃতি হয়। তো এইটা হচ্ছে আলফা কণিকাকে এইভাবে প্রকাশ করা হয়। যদি আলফা ধরি তাহলে আলফা হচ্ছে এরকম হিলিয়াম, দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। তো এটা দিয়ে কোশ্চেন আসবে, দেখো খেয়াল করো, যদি নিচে আছে এমন হচ্ছে পারমাণবিক সংখ্যা 2, ওপরে আছে ভর সংখ্যা 4। তো দেখো আমরা যদি হচ্ছে যে থোরিয়াম নিয়ে কথা বলি, থোরিয়াম থেকে বলা হলো যে একটা আলফা কণিকা বের হয়ে গেছে, তার মানে হচ্ছে যে আলফা কণিকাকে এইভাবে প্রকাশ করা যায়। তো একটা আলফা কণিকা বের হয়ে গেছে, তোমাকে প্রশ্ন বলবে যে আসলে এরপরে কি একটা নতুন যে মৌল হবে সেটা কেমন হবে। তো খেয়াল করে দেখো, এর পারমাণবিক সংখ্যা আছে 90 আর এর ভর সংখ্যা আছে 232। তো এখন যদি এখান থেকে একটা আমাদের আলফা কণিকা বের হয়ে যায়, তাহলে দেখবা পারমাণবিক সংখ্যা কমে যাবে 2 আর ভর সংখ্যা কমে যাবে 4। যেহেতু সামনে ঋণাত্মক চিহ্ন আছে, তার মানে হচ্ছে যে পারমাণবিক সংখ্যা 90 থেকে 2 মাইনাস হয়ে যাবে। তার মানে এখানে নতুন যে যৌগ পাবো সেটা হবে, মৌল পাবো, সেটার পারমাণবিক সংখ্যা হবে 88, 2 কমে গেছে, আর 232 থেকে 4 বাদ যাবে ভর সংখ্যা, তাহলে ওপরে আসবে হচ্ছে 228। এবং তোমরা জানো 88 এই যৌগটার নাম হলো রেডিয়াম। তো এইরকম প্রশ্ন আমাদের হচ্ছে পরীক্ষায় থাকবে, এটা নিয়ে আমরা হচ্ছে আবার একটু বিস্তারিত আলোচনাতে চলে যাব, এটা নিয়েই মূলত। তার আগে দেখো বেসিক কনসেপ্টটা হচ্ছে, যদি থোরিয়াম কোনো একটা মৌল থেকে যদি একটা আলফা কণা বের হয়, তাহলে যে নতুন যে মৌল সৃষ্টি হবে তার পারমাণবিক সংখ্যা কমে যাবে 2 আর ভর সংখ্যা 232 থেকে 4 কমে যাবে, 228 হয়ে গেছে দেখো। এবং এই মৌলটার নাম হচ্ছে রেডিয়াম। তো আমরা যেহেতু আলফা কণিকা নিয়ে আলোচনা করছি, তো এর মধ্যে একটু আমাদের আলফা কণা, তোমরা জানো আলফা বিটা গামা, এরা হচ্ছে তেজস্ক্রিয় রশ্মি। তো আমরা একটু এই সম্পর্কে বিটা আলফা যেহেতু শিখছি, সাথে সাথে বিটা গামা এগুলো নিয়েও একটু কথা বলা দরকার, কারণ বিটা এবং আলফা এই দুটা থেকে প্রশ্ন আসে, গামা থেকে যদিও না আসে। তো আমরা একটু প্রাথমিক কিছু কথা বলে নিই এই সম্পর্কে। দেখো খেয়াল করো যে আলফা কণিকা জিনিসটা আমরা শিখলাম যে আলফা কণিকা হচ্ছে একটা দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। একটা হিলিয়ামের যেই কক্ষপথ থেকে 2টা ইলেকট্রনকে যদি আমি সরিয়ে দিই, তাহলে আকৃতিটি দাঁড়ায় এরকম, এটা হচ্ছে আলফা কণিকা, এভাবে প্রকাশ করা হয়। এখন বিটা কণাটা কি? তো এই আলফা বিটা কণাটা হচ্ছে বলা হয় যে
বিটা কণা হলো ইলেকট্রন, একটা দ্রুতগতি সম্পূর্ণ ইলেকট্রন এর মতো। তো বিটা কণার যদি কথা বলি, দেখো বিটা কণা তো এটা হচ্ছে দ্রুতগতি সম্পন্ন ইলেকট্রনের সাথে সাদৃশ্য করা হয়। তাহলে ইলেকট্রনের যেমনভাবে প্রকাশ করি, বিটা কণাকেও সেভাবে প্রকাশ করা যেতে পারে। চলো, ইলেকট্রনের আমরা নিচে লিখি হচ্ছে আমাদের যে প্রচলিত পন্থা অনুসারে নিচে লিখি হলো চার্জ, আর উপরে লিখি আপেক্ষিক ভর। তাহলে ইলেকট্রনটাকে দ্বারা এরকম। তো এই বিটা কণা যদি কোনো একটা মৌল থেকে নিঃসরিত হয় তবে সেক্ষেত্রে কি হবে সেটা বলছি। তো তার আগে একটা বিষয় বলে নেই, সেটা হচ্ছে যে এই আলফা বিটা গামা এই রশ্মিগুলো আসলে কোথা থেকে নিঃসৃত হয়। তোমরা জানো যে হলো যে 1896 সালে বিজ্ঞানী হচ্ছে হেনরি বেকেরেল, ইনি লক্ষ্য করেছিলেন যে যেগুলোর পারমাণবিক সংখ্যা, যেসব মৌলের পারমাণবিক সংখ্যা 83 এর চাইতে বেশি, সে সকল মৌলের তোমার হচ্ছে নিউক্লিয়াস থেকে স্বতঃস্ফূর্তভাবে আলফা বিটা এবং গামা রশ্মি নির্গত হয়। তিনি এই ঘটনার নাম দিয়েছিলেন যে তেজস্ক্রিয়তা। তো এই তেজস্ক্রিয়তার 3 ধরনের রশ্মি আছে। তেজস্ক্রিয় রশ্মি তোমরা জানো, তেজস্ক্রিয় রশ্মি আছে 3 ধরনের। একটা হলো আলফা, একটা বিটা, আর একটা হচ্ছে গামা। তো 3 ধরনের রশ্মি রয়েছে। তো তেজস্ক্রিয় রশ্মি আলফা যেটা, সেটা তো বলেই ফেলেছি অলরেডি। বিটা হচ্ছে যে বিটা কণাটাকে বলা হয় দ্রুতগতি সম্পূর্ণ ইলেকট্রনের সাথে সাদৃশ্য পূর্ণ। এবং গামা রশ্মি যেটা রয়েছে, গামা রশ্মির কোনো হচ্ছে যে ভর নেই, কোনো আধান নেই, এই কারণে হচ্ছে এটা নিয়ে হচ্ছে আমাদের এখানে কাজ নেই। তো গামা রশ্মির কথা বাদ দিই, আলফা আর বিটা নিয়ে একটু কাজ আছে। দেখো, খেয়াল করো, বিটা রশ্মি কোনো একটা যদি হচ্ছে নিউক্লিয়াস থেকে বিটা কণা বের হয়, তাহলে তার ক্ষেত্রে তার পরিবর্তিত অবস্থা কেমন হবে ওটা একটু দেখা দরকার। খেয়াল করো, যদি ধরো এই থোরিয়াম থেকেই যদি আমাদের থোরিয়াম 90-232 এখান থেকেই যদি বিটা কণা বের হতো, তাহলে মাইনাস কি বিটা কণাকে কীভাবে প্রকাশ করা হয়? ইলেকট্রনে, নিচে হচ্ছে -1, ওপরে কি 0। তো দেখো, এটাকে যদি হলো এভাবে বলা হয় যে যদি কোনো একটা মৌল থেকে বিটা রশ্মি নির্গত হয়, তাহলে তার পারমাণবিক সংখ্যা 1 বেড়ে যায় এবং ভর সংখ্যা সেম থাকে। কেন থাকে তোমাদের হচ্ছে মনে রাখার জন্য আমি যেভাবে বলি আর কি। দেখো 90 থেকে মাইনাস করতেছে কত, -1কে, তাহলে পারমাণবিক সংখ্যা কত হবে দেখো তো। খেয়াল করো, 90 আছে, 90 মাইনাস হচ্ছে 1, নতুন যে হচ্ছে মৌলটা হবে সেটার নিচের পারমাণবিক সংখ্যাটা এমন হবে 90 -1, আর ভর সংখ্যা কত হবে 232 -0। তাহলে 232 মাইনাস হচ্ছে 0। নতুন যে ধরো যে মৌলটা হলো সেটা ধরলাম যে সেটা এক্স। দেখো, খেয়াল করো, 90 থেকে বিয়োগ দিয়েছি, আবার সামনে আছে এখানে -1, তাহলে দুটা মিলে +1 হয়ে যাবে, মাইনাস মাইনাসে প্লাস। তাহলে নতুন যেটা হবে, সেই এক্স যে মৌলটা রয়েছে তার নিচে পারমাণবিক সংখ্যা হবে 91, আর ওপরে দেখো ভর সংখ্যা কিন্তু 232 থেকে 0 বাদ দিলে 232ই থাকে। তাহলে নতুন যে হচ্ছে মৌলটা আমি পেলাম তার পারমাণবিক সংখ্যা কিন্তু 1 বেড়ে গেছে। তো আমাদের হচ্ছে এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে যদি আলফা কণিকা বের হয় কোনো একটা নিউক্লিয়াস থেকে, তাহলে তার পারমাণবিক সংখ্যা 2 কমে। দেখো, কমেছিল 2, কারণ সামনে এই যে মাইনাস দিয়ে 2 ছিল, 90 থেকে 2 কমে গেছে। আর যদি বিটা রশ্মি নির্গত হয়, তাহলে সেক্ষেত্রে পারমাণবিক সংখ্যা 1 বেড়ে যায়। আমি হচ্ছে মনে রাখার জন্য এই সিস্টেমে বলি। তো এটার ভেতরে একটু কথা আছে, সেটা হচ্ছে যদি কোনো একটা নিউক্লিয়াস থেকে বিটা রশ্মির নির্গমন হয়, তখন একটা নিউট্রন ভেঙে যায়। খেয়াল করো, যদি একটা নিউট্রন ভাঙে, নিউট্রনকে প্রকাশ করা হয় নিচে কি, নিচে চার্জ কত 0, আর উপরে আপেক্ষিক ভর 1। এটা যদি ভেঙে যায় তাহলে উৎপন্ন করে দেখো একটা প্রোটন এবং আর একটা হচ্ছে ইলেকট্রন তৈরি করে। দেখো, খেয়াল করো, 1 - 1 নিচে কিন্তু 0 হয়েছে, আর 1 + 0 1, মানে হচ্ছে এই পাশের তীর চিহ্নের এই পাশের যে হলো ভর সংখ্যা,
এ পাশের ভর সংখ্যা দুটো সমান হতে হয়, এই দুই পাশের নিচের যে হচ্ছে তোমার পারমাণবিক সংখ্যা আছে এই পাশে যা আছে এই দুটার যোগফল করে তাই হতে হয়। পারমাণবিক সংখ্যা বললে ভুল হবে, চার সংখ্যা। তো দেখো খেয়াল করো, এই যে এর ভেতরে যখন একটা নিউক্লিয়াস থেকে যখন বিটা রশ্মি নির্গত হবে তখন হচ্ছে যে এরকম একটা নিউট্রন ভেঙে যায়, ভেঙে গিয়ে উৎপন্ন করে একটা প্রোটন এবং একটা দ্রুতগতি সম্পূর্ণ ইলেকট্রনের সৃষ্টি করে। এটাই মূলত হচ্ছে বিটা রশ্মি। আর এই ফলে যখন হচ্ছে কোনো একটা নিউক্লিয়াস থেকে যখন এই নিউট্রনটা ভেঙে গেল, এর ফলে যেটা সৃষ্টি হয় সেটা হচ্ছে যে তখন নতুন যে মৌলটা আছে সেই নতুন মৌলের পারমাণবিক সংখ্যা তখন 1 বেড়ে যায়। তো তোমরা এইভাবেই মনে রাখাটা বেটার। তোমরা দেখো যে 90 থেকে একটা 90 থেকে একটি হচ্ছে বিটা রশ্মি যদি নির্গমন হয় তাহলে মাইনাস আছে সামনে, আবার সামনে -1, তাহলে দুটো হয়ে যাবে মাইনাস মাইনাসে +1, 90 + 1 কত হয় 91, আর হচ্ছে 232 থেকে 0 বাদ দিলে হয়ে যাবে 232। তার মানে কোনো একটা যদি মৌল থেকে বিটা রশ্মি নির্গমন হয় তাহলে তার পারমাণবিক সংখ্যা 1 বেড়ে যায়, ভর সংখ্যা একই থাকে। আসো এবার আমরা যেটা শিখব সেটা হচ্ছে যে একত্রে তিনটা জিনিস শিখব। সেটা হলো পজিট্রন কোনো একটা মৌল থেকে যদি নিঃসৃত হয় তাহলে তার অবস্থা কি হবে, আলফা কণিকা যদি নিঃসৃত হয় তাহলে কি হবে, বিটার যদি রশ্মি বা বিটা কণিকা যদি নিঃসৃত হয় তাহলে তার অবস্থা কি হবে। খেয়াল করে দেখো, আমি লিখে ফেলেছি পজিট্রনকে আসলে কিভাবে প্রকাশ করা হয়। পজিট্রনটা কিন্তু হচ্ছে ঠিক হলো বিটা রশ্মিরই বিপরীত, খালি চার্জটা এখানে শুধু +1 হয়ে গেছে, তাছাড়া কিন্তু কোনো পার্থক্য প্রায় নেই আর কি। বলা যায় পজিট্রনটা হচ্ছে ইলেকট্রনের বিপরীত আধানযুক্ত, এর আগেই বলে ফেলেছি। তো এটা যদি কোনো একটা মৌল থেকে নিঃসৃত হয় তবে তার পারমাণবিক সংখ্যা 1 কমে যাবে। যদি আলফা কণিকা বের হয় তাহলে দেখো পারমাণবিক সংখ্যা সামনে তো আলফা কণিকা বের হওয়া মানে কি, সামনে মাইনাস, তাহলে -2 পারমাণবিক সংখ্যা 2 কমে যাবে, আর ভর সংখ্যা তখন 4 কমবে। আর বিটা রশ্মি যদি নির্গত হয় তো দেখো খেয়াল করো যে কোনো একটা কিছু থেকে যদি -1 করা হয় তাহলে কি হয়ে যায়, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে তখন তার পারমাণবিক সংখ্যা কিন্তু 1 বেড়ে যাবে। আর ভর সংখ্যা দেখো ওই পাশে যে কোনো তোমার হচ্ছে মৌল দেবে, সেখান থেকে যদি 0 বাদ দাও তাহলে কি হবে, ভর সংখ্যাটা কিন্তু পরিবর্তন হবে না, ভর সংখ্যা তখন কিন্তু অপরিবর্তনশীল। তো এই হচ্ছে তিনটা বিষয় একটু সবসময় মনে রাখবে। তো এটার উপর ভিত্তি করে আমরা হচ্ছে দুইটা প্রবলেম সলভ করব আর কি, যেগুলো অ্যাডমিশনে আসে আর কি, অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো সমস্যা। তো আসো এবার আমরা যেটা শিখছি সেটা হচ্ছে যে তোমাকে প্রশ্ন দেওয়া হবে এমন যে কোনো একটি মৌল রয়েছে, তার হচ্ছে জাস্ট দিয়েছে হচ্ছে পারমাণবিক সংখ্যা এবং হলো গিয়ে ভর সংখ্যা। দেখো পারমাণবিক সংখ্যা দেওয়া আছে 94 আর ভর সংখ্যা দেওয়া আছে 244। তো বলা হচ্ছে এখানে যে এ থেকে একটি আলফা কণা বা আলফা রশ্মি বের হয়ে নতুন যে যৌগ হলো, নতুন যে মৌল হলো সে হলো বি থেকে একটি বিটা রশ্মি নির্গত হয়েছে, নতুন যে হচ্ছে মৌলটা হয়েছে সে হলো সি, আবার সি থেকে আরেকটা আলফা কণা বের হয়েছে, নতুন যে হচ্ছে মৌলটা হয়েছে সেটা হলো ডি। প্রশ্ন করেছে ডি মৌলটি কি হবে, প্রশ্ন যে ডি মৌলটি কি হবে। তো এটা আমরা কিভাবে সলভ করব, এটা হচ্ছে কুয়েটে এসেছিল একবার। তো দেখো এগুলো হচ্ছে প্রবলেম সলভ করার সময় আমাদের হচ্ছে যে আলফা কণা আছে, বিটা কণা আছে, এই সকলকে আমরা একটু আমাদের যেভাবে আমরা আলফা কণিকাকে চিনি, বিটা কণিকাকে চিনি ওইভাবে একটু লেখার চেষ্টা করব, দেখো অনেক বিষয়টা সহজ হয়ে যাবে। খেয়াল করো, যদি আমরা এ হচ্ছে মৌলটা নেই, এ মৌল 94 আর কি আছে 244, তো যেখানে যেখানে আলফা আছে আমাদের পরিচিত রূপটা আমরা লিখে ফেলি। দেখো আলফা সমান লেখা যায় হলো দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, ঠিক আছে। তো এটা সমান লেখা যায় হচ্ছে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। তো এরপরে নতুন যেটা সৃষ্টি হয়েছে সেটা হলো বি, সেখান থেকে একটা বিটা রশ্মি নির্গত হয়েছে। তো বিটা রশ্মিকে কীভাবে চিনি সেটা একটু লিখে ফেলি। বিটা রশ্মিকে আমরা চিনি হলো গিয়া, তার মানে এই যে দেখো মাইনাস দেওয়া আছে সামনে মাইনাস, আর মাইনাসকে বিটা রশ্মি কীভাবে চিনি, ইলেকট্রন নিচে হলো -1 উপরে কি 0, তারপরে যেটা সৃষ্টি হয়েছে সেটা হলো সির মতো রেখে দাও, এবং তারপরে আলফা যেটা আছে এই আলফাটাকে আবার আমাদের পরিচিত রূপ অনুসারে লিখব, সেটা হলো
নতুন যেটা সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে ডি। তাহলে দেখো আমি আসলে কিছুই করি নাই, এখনও উত্তর কিছুই লিখি নাই, আমি হচ্ছে জাস্ট কী করেছি, আলফা কণা যেটা রয়েছে তাকে আমরা আমাদের পরিচিত ফর্মে লিখেছি, সামনে মাইনাস ছিল তাই মাইনাস দেওয়া হয়েছে। তারপরে বিটা রশ্মি যেটা আছে তার পরিচিত ফর্ম লিখেছি, সামনে মাইনাস, ছেড়ে হলো সি হলো, তারপরে হচ্ছে সেখান থেকে আবার আলফা কণা বের হয়েছে, সেটার হচ্ছে পরিচিত ফর্ম লিখেছি যে হিলিয়াম, নিচে হচ্ছে 2, উপরে হলো 4, আর আচ্ছা ধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, জাস্ট হচ্ছে এখানে লিখেছি। এবার দেখো খেয়াল করো, আমি কি করব, 94 থেকে এটা বের হয়ে যাওয়া মানে কি, 2 পারমাণবিক সংখ্যা, দেখো মাইনাস আছে, তার মানে কি 2 পারমাণবিক সংখ্যা কমে যাবে। তাহলে 2 পারমাণবিক সংখ্যা যদি কমে, এ বি যেটা তৈরি হবে সেটার পারমাণবিক সংখ্যা কত হবে, সেটার পারমাণবিক সংখ্যা হবে 92, 94 থেকে 2 কমে গেছে। আর 244 থেকে 4 যদি কমে কি হবে, 240। আচ্ছা, বি যেটা পেলাম, বি আমাদের হচ্ছে কি মৌল সেটা আমাদের জানার দরকার নেই, আমাদের চাচ্ছে হচ্ছে ডি। সো বি আর সি বের করে 92 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট কে, সেটা নিয়ে আমাদের চিন্তা করার দরকার নেই। তুমি যাও, তারপরে সিতে যাব আমি। তো এখন বি থেকে বলা হয়েছে একটা বিটা রশ্মি নির্গত হয়েছে, দেখো আছে মাইনাস, আবার এখানে -1। তো আমি হচ্ছে এর আগে শিখিয়ে এসেছি যে কি হবে, বিটা রশ্মি কোনো একটা মৌল থেকে বিটা রশ্মি যদি নির্গত হয়, দেখো 92 -1 মানে কি, মাইনাস মাইনাসে +1, তাহলে হয়ে যাবে নতুন যে হলো মৌল তার পারমাণবিক সংখ্যা হবে 93। আর 240 থেকে যদি ভর সংখ্যা 0 বাদ দেই তাহলে কত আসে, 240ই থাকে। সি পেয়ে গেলাম, এবার আমাদের শুধু ডি পেলেই আমরা উত্তর, আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছে যাব। এবার দেখো সি থেকে একটা হলো আলফা কণা বের হয়েছে। এখন এই আলফা রশ্মির দেখো যদি 2টা হচ্ছে -2 আছে, তার মানে কি পারমাণবিক সংখ্যা 2 কমে যাবে, তাহলে 93 থেকে হয়ে যাবে 91 পারমাণবিক সংখ্যা। আর 240 ভর সংখ্যা থেকে 4 কমবে, তার মানে হবে 236। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন দেখো বলছে ডি মৌলটি কি হবে। এখন ডি মৌল তো পেয়ে গেছি 91, ভর সংখ্যা যেটাই হোক, এটা আইসোটোপ হতে পারে, কিন্তু পারমাণবিক সংখ্যা তো ফিক্সড। পারমাণবিক সংখ্যা 91 বিশিষ্ট যেই মৌলটি হচ্ছে তার নাম হলো প্রোটাক্টিনিয়াম, PA 91-236। তো এইটা কেন হচ্ছে 91 এটা দিয়েছে, কারণ হচ্ছে যে আমরা যাতে সহজ যে বিষয়গুলো যেগুলো জানি, যেগুলো পারমাণবিক সংখ্যা জানি, সেগুলো তো তেজস্ক্রিয় না। তো তেজস্ক্রিয়দের মধ্যে হচ্ছে যে আলফা রশ্মি বিটা রশ্মি নির্গত হয়ে, যাতে হচ্ছে যে এরকম কোনো একটা মৌল যদি তোমাকে দেয়, তুমি যাতে তাড়াতাড়ি তার উত্তর করতে পারো যে এত পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটা কি, তাহলে আমাদের হচ্ছে তোমাদেরকে মনে রাখতে বলবো 83 থেকে ঠিক 95 পর্যন্ত, বেশি না, 83 থেকে 95 পর্যন্ত। দেখো আমি হচ্ছে লিখে রেখেছি যে কতকগুলো হচ্ছে মৌলর পারমাণবিক সংখ্যা, এগুলো একটু মনে রাখতে হবে, এগুলো বেশি ইম্পর্টেন্ট যেগুলো। দেখো বিসমাথ আছে 83, তারপরে হচ্ছে পোলোনিয়াম 84, তারপর আছে রেডিয়াম 88, তারপর আছে অ্যাক্টিনিয়াম 89, থোরিয়াম আছে 90, তারপর আছে প্রোটাক্টিনিয়াম 91, তারপর আছে ইউরেনিয়াম 92, তারপর আছে নেপচুনিয়াম 93, তারপর আছে প্লুটোনিয়াম 94 এবং আমেরিশিয়াম 95। তো এই কয়টা একটু বেশি জোর দিয়ে মনে রাখবে, কারণ এই সব থেকে আমাদের হচ্ছে যে প্রশ্নটা, যেহেতু যদি যে কোনো একটা মৌল দিয়ে ফেলে, তাহলে তুমি যাতে তার অচেনা মৌলের পারমাণবিক সংখ্যা দেখেই তুমি বলে দিতে পারো যে এটা হচ্ছে এটা, তো এটা একটু মনে রাখতে হবে। আচ্ছা, এবার হচ্ছে যে আমরা আরেকটা হচ্ছে কনসেপ্ট আমরা ক্লিয়ার করব, সেটা হচ্ছে যে আলফা রশ্মি এবং হলো বিটা রশ্মি নির্গমনের ক্ষেত্রেই দেখো খেয়াল করো, এবার আমি যে একটা প্রবলেম দিয়েছি সেটা হচ্ছে যে এক্স কোনো একটা মৌল রয়েছে যেটার পারমাণবিক সংখ্যা হলো জেড আর ভর সংখ্যা হলো এম, এবং সেখান থেকে দেখো এই যে এ আলফা দেওয়া আছে, তার মানে এ পরিমাণ আলফা কণিকা বের হয়েছে, বি পরিমাণ বিটা কণিকা বের হয়েছে। দেখো খেয়াল করো, এটা যদি এই পাশে লিখতাম তাহলে তো মাইনাস হতো, তার মানে কি ওটা বের হয়ে যাওয়া, তো ওটাকে ওই পাশে লিখলে প্লাস আকারে লেখা যায়। এই যে দেখো, যদি এক্স হতো এরকম এম জেড, তো মাইনাস হচ্ছে এ পরিমাণ আলফা কণিকা বের হয়েছে, বি পরিমাণ বিটা কণিকা বের হয়েছে, মাইনাস মানে কি বের হয়ে যাওয়া, নিঃসরিত হওয়া। তো সেখান থেকে উৎপন্ন হয়েছে মূলত ওয়াই পি কিউ। তো এটাকেই শুধু হচ্ছে এই যে মাইনাসটা যদি তীর চিহ্ন ওই পাশে নিয়ে যায় প্লাস হয়ে যাবে, তো ওটাকেই শুধু জাস্ট হচ্ছে ওই ফর্মে লেখা হয়েছে আর কি। তো এই প্রবলেম তো তোমাকে দিয়ে বলবে যে কোনো একটা এক্স কোনো একটা তোমাকে মৌল দেবে,
এবং সেখান থেকে আলফা রশ্মি এ পরিমাণ আলফা রশ্মি বি পরিমাণ বিটা রশ্মি নির্গমন হয়েছে। হওয়ার পরে তোমার নতুন যে সৃষ্ট মৌলটা সেটা হলো ওয়াই, যার পারমাণবিক সংখ্যা হলো কিউ, ভর সংখ্যা হলো পি। তোমাকে বের করতে বলবে যে এ এবং বি এর মান কত, অর্থাৎ কয়টা আলফা কণা এবং কয়টা বিটা কণিকা বের হয়েছে এটা বের করো। তো প্রবলেমটা অনেক বেশি সহজ যদি একটু ভালোভাবে খেয়াল করো তবে। তো খেয়াল করো, আমাদের হচ্ছে যে কনসেপ্টটা আমরা সেখানে খেয়াল করব সেটা তোমরা কি করেছো, রাসায়নিক সমীকরণ সমতা করেছো অনেকবার। তো রাসায়নিক সমীকরণ সমতার ক্ষেত্রে তোমরা দেখেছো যে তীর চিহ্নের বাম পাশে ঠিক যতগুলো আমাদের হলো যে পরমাণু থাকে, তীর চিহ্নের হচ্ছে ডান পাশেও আমরা ঠিক ততগুলো পরমাণুটা করে ফেলি। তো এর কারণটা হচ্ছে যে তোমার ভর সংখ্যা, একটা ভর শক্তির নিত্যতার সূত্র বলে একটা সূত্র বলা যায়, যে তোমার হচ্ছে তীর চিহ্নের বাম পাশে যে টোটাল যে হলো পরমাণুগুলো থাকবে তাদের যে টোটাল ভরের যে সমষ্টি, আর ডান পাশে যে সকল পরমাণুগুলো থাকবে তাদের ভরের সমষ্টি, এই দুটার মানটা সমান হবে। কারণ হচ্ছে ভরটা হচ্ছে যে তোমার এক্ষেত্রে নিত্যতার সূত্র বলা হয়, মানে হচ্ছে ভরটা অপরিবর্তনীয় থাকে। তো সেই কনসেপ্টে যদি কথা বলি তাহলে দেখো এই যে এই পাশে আছে জেড, তো এই পাশে যত কিছুই থাক তাই এদের সকলের যোগফল করে পারমাণবিক সংখ্যা এই জেটেরই সমান হতে হবে। তারপর অনুরূপভাবে দেখো এই পাশে যত যাই থাক তার সব কিছুর ভর সংখ্যা যোগ করে এম এর সমান হতে হবে, আমাদের হচ্ছে এটা নিয়ম বলে। তো এখন খেয়াল করো, এ আলফা আছে বি বিটা আছে, এই প্রবলেমগুলো সমাধানের ক্ষেত্রে আমরা যেটা করব, আমাদের আলফা এবং বিটা এর পরিচিত ফরম্যাটগুলো হচ্ছে আমরা লিখে ফেলব। তো চলো আগে প্রথমে উপরের লাইনটা কি হচ্ছে যে আমরা একটু হলো মডিফাই করি। ওপরে আছে এম, নিচে জেড, সেখান থেকে তৈরি হয়েছে ওয়াই, ওপরে পি, নিচে হলো কিউ, প্লাস এ পরিমাণ আলফা। জাস্ট হলে আলফার জায়গাতে আমরা কি লিখব, আমাদের যে পরিচিত যেটা আমরা চিনি আর কি, আলফাকে যেভাবে 2, 4, আর হচ্ছে বিটার জায়গাতে শুধু জাস্ট বি ইন্টু বিটা, বিটার জায়গাতে আমরা যেটা বিটাকে যেভাবে চিনি আর কি সেভাবে আমরা লিখে ফেলবো। দেখো খেয়াল করো, আমি হচ্ছে কোনো কিছু চেঞ্জ করি নাই, যেখানে লাল দাগ দেখতে পাচ্ছ, লাল কালি, সেখানে জাস্ট শুধু চেঞ্জ হয়েছে। দেখো আলফা ছিল, আলফার জায়গাতে আমাদের হচ্ছে যে পরিচিত যেই আমরা যে ফর্মে এটাকে চিনি, যে আমাদের পরিচিত রূপটা সেটা লিখে ফেলেছি, আর বিটার জায়গাতে শুধু বিটার যে পরিচিত রূপ এটা আমরা লিখে ফেলেছি। এখন খেয়াল করো, আমরা যে হচ্ছে কনসেপ্টটা এখানে কাজে লাগাবো, ওই বললাম যে এই পাশে ঠিক হলো যে পরিমাণ পারমাণবিক সংখ্যা আছে জেড, ওই পাশে যতগুলো হচ্ছে যতগুলোই হচ্ছে তোমাকে অংশ দেয়া থাক, প্রত্যেকের সমষ্টি, পারমাণবিক সংখ্যার সমষ্টি করে দেখতে হবে যে জেটের সমানই হতে হবে সেটা, নইলে এই বিক্রিয়াটা কিন্তু হবে না। কারণ হচ্ছে তোমার এটা বলা হয় হচ্ছে তোমার শক্তির সংরক্ষণ, যাতে সংরক্ষণশীলতা যেটাকে বলে আর কি, যে পাশে যতগুলো যে পরিমাণ ভর আছে, যে পরিমাণ হচ্ছে পারমাণবিক সংখ্যা পাবো, ওই পাশেও ঠিক সেই পরিমাণ পারমাণবিক সংখ্যা থাকবে। এ পাশে যে ভর আছে পারমাণবিক ভর, তো ওই পাশে সকলগুলোর যোগফলও তার সমান হতে হবে। তো যদি সেটার কনসেপ্টে আমি আসি, দেখো খেয়াল করো, আমি হচ্ছে প্রথমে ওপরের থেকে একটু আসি। তো আলফার পরিমাণটা এর মানটা বের করা হয় মূলত ওপর থেকে কাজ করে। দেখো খেয়াল করো কেমনে, যে এম ইকুয়াল টু আমাদের যে সত্য যেটা বলতেছে সেটা হচ্ছে বাম পক্ষের যে হচ্ছে যে এমটা আছে সেটা ডান পক্ষের যতগুলো ভর আছে সবগুলোকে যোগফলটা এই এম এর সমান হতে হবে। তো এমটা কার সমান হবে, দেখো এর ভর আছে পি দেয়া আছে, এর ভর সংখ্যা পি, আর হচ্ছে এর ভর সংখ্যা 4, কিন্তু তার সাথে আছে এ দ্বারা গুণ, তার মানে এ সংখ্যক হিলিয়াম নিউক্লিয়াস বেরোইছে। তাহলে একটার যদি হয় পারমাণবিক ভর সংখ্যা 4, এ পরিমাণের কত হবে 4a, পি প্লাস 4a প্লাস, তো ইলেকট্রনের দেখো ভর সংখ্যা আছে উপরে এটা, তো বি ইন্টু হয়ে যাবে কি 0, তার মানে একটার হচ্ছে 0, তাহলে বি পরিমাণের কত হবে বি ইন্টু 0, তার মানে এই টোটালটা হয়ে যাবে কি 0। খেয়াল করো, এম ইকুয়াল আসবে পি প্লাস 4a, এইটুকুর মান পুরোটাই 0। তাহলে তোমার মানটা কার বের করতে বলেছে, এর মান, যে এ আর বি এর মান বের করো, অর্থাৎ কী পরিমাণ আলফা কণা কী পরিমাণ বিটা কণা বের হয়েছে এটার মানটা বের করো। তো আমি এর মানটা রাখবো, তাহলে হচ্ছে দেখো 4a ইকুয়াল টু হচ্ছে লেখা যায় m মাইনাস পি,
তাহলে অতএব এ ইকুয়াল এম মাইনাস পি ডিভাইডেড বাই হলো 4। তাহলে তুমি খেয়াল করো, এটা হচ্ছে যে আমাদের নর্মাল সূত্র, সেটা হচ্ছে কি পরিমাণ আলফা কণা বের হয়েছে তার যদি সংখ্যা বলে এ পরিমাণ আলফা কণা বের হয়েছে, তাহলে তার মান হবে এই যে তোমাকে মৌলটা দেবে তার যে পারমাণবিক যে ভর সংখ্যা, সেখান থেকে জাস্ট নতুন যে হচ্ছে মৌলটা হবে তার পারমাণবিক ভর সংখ্যা বাদ দিয়ে তাকে 4 দিয়ে ভাগ দিলেই আমাদের বের হয়ে যাবে যে এর মান কত, অর্থাৎ কি পরিমাণ আলফা কণা এখান থেকে নির্গত হয়েছিল। এবার আমাদের হচ্ছে বিটা এর মান বের করার পালা। তো দেখো আমি বলেছি যে তোমাকে কি বলেছি যে ভর সংখ্যাও যেমন সমান থাকে পারমাণবিক সংখ্যাও সমান হতে হয়। তো দেখো খেয়াল করো এই পাশে জেড ইকুয়াল টু, তাহলে কি লিখবো আমি, খেয়াল করো এখানে আমি লিখি, তাহলে জেড ইকুয়াল টু আমরা কি লিখবো, দেখো খেয়াল করো জেড ইকুয়াল এই পাশে আছে কিউ, দেখো কিউ প্লাস এখানে তো 2 আছে কিন্তু তার সামনে আছে এ দ্বারা গুণ, তাহলে একটার যদি 2 হয় এ সংখ্যকের কত হবে 2a, তাহলে কিউ প্লাস হচ্ছে 2a প্লাস কত বির সাথে -1 গুণ হবে প্লাস বি ইন্টু কত -1, তাহলে যদি করি দেখো কিউ প্লাস টয়েছে মাইনাস হলো বি, এখানে যেটা আছে। তো আমরা মান বের করতে চাচ্ছি বির, তাহলে বিটাকে পাশে নিয়ে আসি, বি ইকুয়াল কিউ প্লাস 2a মাইনাস জেড। তার মানে দেখো খেয়াল করো এর ভেতরে কিন্তু বির মান বের করতে গেলে এর মান লাগবে, আমি তো কিউ জানি আমি জেটও জানি, বাট হচ্ছে আমাকে এর মান বের করতে হবে। তাহলে প্রথমে আমরা যেটা করব কি পরিমাণ আলফা বের হয়েছিল সেই এর মানটা বের করব, দেন আমরা হচ্ছে এই ইকুয়েশনে এর মানটা বসিয়ে কি পরিমাণ বিটা রশ্মি নির্গত হয়েছিল তার পরিমাণ বের করতে পারবো। এই দুটো সূত্র এভাবে মনে রাখতে পারো, অথবা তোমরা একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে যে যেভাবে আমরা যে কনসেপ্টে করলাম এটা যদি তুমি হচ্ছে প্রসেসটা মনে রাখো তাহলে দেখবা যে এরকম সূত্র মনে রাখার তোমার ঝামেলায় যেতে হবে না। তুমি জাস্ট কী করবা যে এই পাশের যেই পারমাণবিক ভর সংখ্যা এই পাশের পারমাণবিক যে টোটাল যে ভর সংখ্যা আছে তার সমষ্টির সমান ধরে নিয়ে তুমি এর মান ইজিলি বের করতে পারবা, আর এই যে জেড পারমাণবিক সংখ্যা আর এই পাশের টোটালগুলোর পারমাণবিক সংখ্যা সমষ্টি এই দুটা কিন্তু হচ্ছে কী হবে সমান হবে। তুমি জাস্ট হচ্ছে এই মূল কনসেপ্ট দিয়েও সরাসরি একদম দেখবা যে অতি সহজে অঙ্কটা করে ফেলতে পারবা। তো আমরা এটার একটা প্রয়োগ দেখব, এটার একটা অঙ্কের মাধ্যমে। আসো, তো এবার আসো আমরা হচ্ছে আলফা বিটা সংক্রান্ত যেটা আমরা শিখলাম সেটা গাণিতিক একটা সমস্যা দেখতে চাচ্ছি। খেয়াল করো তোমাকে দেয়া আছে ইউরেনিয়াম হচ্ছে পারমাণবিক সংখ্যা 92 দেয়া আছে, ভর সংখ্যা দেয়া আছে 238 এবং সেখান থেকে উৎপন্ন হয়েছে পোলোনিয়াম যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 84 আর হচ্ছে ভর সংখ্যা দেওয়া আছে 210 এবং তার সাথে দেওয়া আছে এ পরিমাণ আলফা রশ্মি নির্গত হয়েছিল আর বি পরিমাণ বিটা রশ্মি যোগ দেওয়া আছে, মানে হচ্ছে এই পাশ থেকে বিয়োগ হয়ে গেছে। তার মানে ইউরেনিয়াম থেকে এ পরিমাণ আলফা রশ্মি বি পরিমাণ বিটা রশ্মি নির্গত হয়েছে। তোমাকে প্রশ্ন করেছে এ এবং বি এর মান কত, অর্থাৎ কি পরিমাণ আলফা কণা এবং কি পরিমাণ বিটা রশ্মি নির্গত হওয়ার মাধ্যমে এই পোলোনিয়ামের সৃষ্টি হয়েছে তুমি বের করো। তো আমরা যেটা করেছি যে এর ডাইরেক্ট হচ্ছে আমরা করতে পারি দুইভাবে, যে হচ্ছে সূত্রের সাহায্যে, যেটা আমরা হচ্ছে এই মাত্র শিখলাম, সেটা হচ্ছে আমাদের সূত্র ছিল এ ইকুয়াল এম মাইনাস পি ডিভাইডেড বাই 4, এটাতে এখানে ছিল এম এখানে ছিল পি। তো দেখো যদি আমি সেটার মাধ্যমে এটা বের করি তাহলে এই সূত্রের মাধ্যমে তুমি বের করতে পারো এবং সেখান থেকে বি এর মানটা আমরা হচ্ছে কিউ প্লাস হচ্ছে মাইনাস জেড এটার মাধ্যমে হচ্ছে নির্ণয় করতে পারি সূত্রের সাহায্যে। অথবা তুমি হচ্ছে ডাইরেক্ট হচ্ছে যে আমাদের যে কনসেপ্টটা ছিল যে ভর সংখ্যা এ পাশে যা ওই পাশেও তাই হতে হবে, এ পাশে পারমাণবিক সংখ্যা যা ওই পাশেও পারমাণবিক সংখ্যা তাই হতে হবে, টোটালটার সমষ্টি। তো সেভাবেও করতে পারো। তো আমরা হচ্ছে যেহেতু সূত্র শিখেছি সূত্রের একটু প্রয়োগ দেখাই, দেখো খেয়াল করো এর ভ্যালু আমি বের করতে চাই, তাহলে তার মানটা কত হবে দেখো খেয়াল করো। এম মানে কি এই 238 ছিল, আমি শুরুতে এখানে দিছিলাম এম, এখানে ছিল কি উপরে ছিল এম নিচে ছিল জেড। তো দেখো খেয়াল করো এম তাহলে হলো 238, দেখো এটার মান দিয়েছিলাম আমি কিন্তু এম, ওপরে এটা ছিল এম, এটা ছিল হচ্ছে যে আমাদের জেড আর ওইটা ছিল হলো পি, এটা এখানে ছিল কিউ
আচ্ছা, এটা ছিল কিন্তু। তো দেখো খেয়াল করো, তুমি কি করবা, m মাইনাস পি, তার মানে কি 238 থেকে 210 বাদ, ডিভাইডেড বাই হচ্ছে 4, যে করে দেখো মান আসবে হচ্ছে 7। এবার আমরা কি করব, a এর মানটা এখানে বসাবো, বসে যেহেতু কিউ জানি, কিউ এর মানটা কত জানি, কিউ এর মান হচ্ছে 84 প্লাস 2 ইন্টু কত 7, এর ভ্যালু পেলাম 7 মাইনাস জেড, জেডটা কত 92, মাইনাস 92, ক্যালকুলেট করে দেখো এর মানটা আসবে 6। তার মানে এটা বোঝাচ্ছে যে আমাদের ইউরেনিয়াম যে 92 পারমাণবিক সংখ্যা এবং 238 ভর সংখ্যা বিশিষ্ট যেই হচ্ছে পরমাণুটি আছে, তার নিউক্লিয়াস থেকে 7টা আলফা রশ্মি এবং 6টা বিটা রশ্মি নির্গমনের মাধ্যমে পোলোনিয়াম নিউক্লিয়াসের সৃষ্টি হয়েছে, যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 84 এবং ভর সংখ্যা হলো গিয়ে 210। তো আমরা পরমাণুর মূল কণিকা থেকে এই হচ্ছে টপিকটা থেকে আমরা চলে যাব। তার আগে আমরা বলেছিলাম স্থায়ী মূল কণিকা 3 প্রকার, ইলেকট্রন, প্রোটন এবং হচ্ছে নিউট্রন। তো ইলেকট্রন, প্রোটন এবং হচ্ছে নিউট্রনের ভেতরে তো প্রশ্ন ছিল যে এরা তো স্থায়ী মূল কণিকা, তার মানে হচ্ছে এরাই হচ্ছে সর্বনিম্ন ক্ষুদ্র, এদেরকে ভাগ করা যায় না। তো তোমাদেরকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে তোমার ইলেকট্রনকে ভাগ করা না গেলেও আমাদের নিউক্লিয়াসে থাকা প্রোটন এবং নিউট্রনকে কিন্তু ভাগ করা যায়, এবং এদের ভাগ করার মাধ্যমে যে নতুন যে কণিকা পাওয়া যায় তাকে বলে কোয়ার্ক। তো এই কোয়ার্ক রয়েছে 6 ধরনের, একটা হচ্ছে আপ কোয়ার্ক, ডাউন কোয়ার্ক, টপ কোয়ার্ক, বটম কোয়ার্ক, তারপরে চার্ম এবং স্ট্রং। এই হচ্ছে 6 ধরনের হচ্ছে কোয়ার্ক কণিকা রয়েছে। তো এদের মধ্যে শুধু হচ্ছে আপ আর হচ্ছে ডাউন, এই দুটাই হচ্ছে মূলত স্থায়ী, আর বাদবাকি 4টা হচ্ছে কিন্তু অস্থায়ী। তো সুতরাং কিন্তু বলা যায় যে আসলে পরমাণুতে মূলত স্থায়ী যে বিষয়গুলো আছে বা মৌলিক যে একদম ক্ষুদ্রতম কণা স্থায়ী রূপে বিরাজ করে, তারা বলা যায় যে 3 ধরন। একটা হলো গিয়ে আপ কোয়ার্ক, ডাউন কোয়ার্ক এবং হলো ইলেকট্রন। তো তার মানে আমরা কি বুঝলাম যে হচ্ছে যে আসলে পরমাণুতে যে মৌলিক যে বিষয়টা সেটা আসলে মূলত 3টা, সেটা বললাম যে আপ কোয়ার্ক, ডাউন কোয়ার্ক আর হচ্ছে ইলেকট্রন। তো চলো আমরা মৌলিক কণিকা কনসেপ্ট থেকে এখন বেরিয়ে আসি। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে আইসোটোপ, টোন, বার এবং হচ্ছে আইসোমার, আইসো ইলেকট্রন এরা কারা। তো এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আইসোটোপ, আইসোবার, আইসোটোন, আইসো ইলেকট্রন এবং আইসোমার সম্পর্কে। তো আমরা হচ্ছে যে একটু ভেঙে ভেঙে পড়ার চেষ্টা করি এবং হচ্ছে যাতে আমাদের মনে রাখার পদ্ধতিতে একটু শিখব, তাতে করে যাতে আমাদের পরীক্ষায় ভুল না হয়। দেখো খেয়াল করো, আমি লিখলাম হচ্ছে যে আইসোটোপ। তো আইসোটোপের আইসো যেটা রয়েছে, এই আইসোটোপ কথাটা এসেছে হচ্ছে দুটো গ্রিক শব্দ, একটা হলো গিয়ে আইসো এবং হলো গিয়ে টপোস থেকে। আইসো মানে হচ্ছে একই, অবলিক হতে পারে সমান, আর টপোস কথাটির অর্থ হচ্ছে অবস্থান। তো দুটো গ্রিক শব্দ থেকে এসেছে, সেটা হচ্ছে আইসো আর হচ্ছে টপোস থেকে। তো এই আইসো কথাটির অর্থ হচ্ছে একই অথবা সমান, আর টপোস শব্দের অর্থটি হচ্ছে অবস্থান। তো দেখো খেয়াল করো, আইসোটোপ কথাটির অর্থ হবে তাহলে একই অবস্থান অথবা সমান অবস্থান। তো এটার দ্বারা কি বোঝাচ্ছে, তো আইসোটোপের ক্ষেত্রে মনে রাখার ক্ষেত্রে দেখো আইসো মানে যেহেতু সমান, এই আইসো মানে যেহেতু সমান, তার মানে সমান, আর পথে একটু মনে রাখবে, পথে হলো গিয়ে প্রোটন। তার মানে আমাদের আইসোটোপ কারা কারা হবে, আইসোটোপ হবে হচ্ছে যে যাদের সমান সংখ্যক প্রোটন থাকবে। এখন প্রোটন সংখ্যা তারপরে ভর সংখ্যা নিয়ে তোমরা নিশ্চয়ই জানো, তো তারপরেও একবার মনে করিয়ে দেওয়া। দেখো খেয়াল করো, যদি আমরা যে কোনো একটা মৌল নেই, ধরো সেটা হলো এক্স, তাহলে আমরা নিচে কি লিখি, নিচে লিখি কিন্তু হচ্ছে যে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা। তো আমি প্রোটন সংখ্যা লিখলাম, এটা নিচে থাকে হলো প্রোটন সংখ্যা, উপরে থাকে কি ভর সংখ্যা। আচ্ছা, এবং এখানে থাকে অণু আর এখানে থাকে চার্জ। তো উপরে থাকে এখানে চার্জ থাকে, আর এখানে অণুর সংখ্যা 2টা না 3টা, হ্যাঁ অণু বোঝায় আর কি,
এন দ্বারা। তো তো দেখো খেয়াল করো, যদি যে কোনো একটা মৌল হয় এক্স, তার হচ্ছে তাকে প্রকাশ করার সিস্টেমটা হচ্ছে নিচে থাকবে, তার ঠিক হলো বাম পাশে নিচে থাকবে প্রোটন সংখ্যা এবং বাম পাশের ওপরে থাকে ভর সংখ্যা, আর এখানে থাকে চার্জ, এখানে থাকে অণু সংখ্যা। তো এই দুটো নিয়ে আমাদের কথা নাই, এই দুটা হচ্ছে মূল জিনিস। তো ভর সংখ্যা আর প্রোটন সংখ্যা, এখন দেখো খেয়াল করো, ভর সংখ্যা সমান আবার কি তোমরা নিশ্চয়ই জানো, ভর সংখ্যা হচ্ছে যে প্রোটন আর নিউট্রন সংখ্যার সমষ্টি। তাহলে ভর সংখ্যা কিন্তু তোমরা আবার জানো যে এইটা প্রোটন এবং নিউট্রন সংখ্যার সমষ্টি। হ্যাঁ, তো এখন এটার উপর এই কয়েকটা বিষয় মাথায় রেখো, তার উপর ভিত্তি করে দেখো আমরা হচ্ছে কয়েকটা বিষয় শিখব। তো দেখো আমাদের হচ্ছে যে আমি লিখে ফেলেছি যে আইসোটোপ, আইসোবার, আইসোটোন, আইসো ইলেকট্রন। তো আমরা হচ্ছে একবারে সবগুলোর একটু শর্টকাটে যাতে মনে থাকে আমাদের, সেই জন্য আমাদের একটা পদ্ধতি দেখো খেয়াল করো। আইসোটোপ তার মানে কি, সমান সংখ্যক প্রোটন থাকবে। তো ধরো যে যদি আমি নেই দুইটা এমন হচ্ছে যে পরমাণু, যে ধরো একটা হলো গিয়ে ক্লোরিন, ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 17, একটার হলো ভর সংখ্যা দিলাম 35, 17, 37। তখন খেয়াল করো এই দুইটা পরস্পরের আইসোটোপ কিনা। তো আইসোটোপ হতে গেলে সত্য হলো আইসো মানে সমান, টোপের পথে হচ্ছে লাস্টের সংখ্যা নেব, সেটা হচ্ছে প্রোটন সবার ক্ষেত্রেই। দেখো খেয়াল করো আইসো, সবার মধ্যে আইসো কথাটা কমন আছে, আইসো, তাহলে আইসো মানে সমান, আর সবার শেষের অংশটুকু নেবা, শেষের অংশটুকু নেব, আইসোর পরের মূলত শেষের অংশ। এখানে হচ্ছে প, এখানে র, আর এখানে আছে ন। তো এখন খেয়াল করো আইসো মানে সমান, পথে হচ্ছে প্রোটন, তার মানে এমন দুইটি সেটা মৌল হবে যাদের প্রোটন সংখ্যা সমান হবে। দেখো আমি কি করেছি, প্রোটন সংখ্যা নিচে কি থাকে প্রোটন সংখ্যা, দেখো এই দুটার কিন্তু প্রোটন সংখ্যা সমান। তো প্রোটন সংখ্যা সমান মানে মৌল দুটি কি একই। তো মৌল দুটি যেহেতু একই, সেই জন্য তারা পর্যায় সারণীর একই অবস্থানে, একই জায়গায় অবস্থান করে। তো এই কারণেই এদেরকে বলা হয় আইসোটোপ। এটাও একটা ব্যাখ্যা হতে পারে যে কেন হচ্ছে আইসোটোপ এভাবে নামকরণ করা হলো, কারণ হচ্ছে আইসোটোপগুলো হয় একই মৌলের পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা হচ্ছে সেম। তারা যেহেতু পর্যায় সারণীর একই জায়গাতে অবস্থান করে, কারণ পারমাণবিক সংখ্যা সেম হলে অবশ্যই পর্যায় সারণীতে একটা এবং কেবলমাত্র একটা জায়গাতে অবস্থান করবে। তো যেহেতু তারা একই জায়গায় অবস্থান করে, এজন্য তাদেরকে বলা হয় আইসোটোপ, অর্থাৎ একই অবস্থান, তাদের অবস্থানটা সেম। এবার দেখো আইসোবার। তো এই আইসো কথাটির অর্থ তো তোমরা জানো, আইসো মানে হচ্ছে সমান, আর বারের এখানে ভর সংখ্যার বার, তাহলে সমান হলো ভর সংখ্যাতে যেমন হচ্ছে র ছিল, এটাতে ভেবে নাও যে এটা হচ্ছে ভর বোঝাচ্ছে, তাহলে সমান সংখ্যক ভর থাকবে। তার মানে ভর সংখ্যা যাদের সমান হবে তারাই হবে পরস্পরের আইসোবার। তো খেয়াল করো আমরা হচ্ছে আইসোবার কারা কারা, দেখো খেয়াল করো সমান সংখ্যক ভর থাকতে হবে। তো আমরা তিনটা হচ্ছে তোমাকে মৌল দিয়েছি, একটা হলো বেরিয়াম, ল্যান্থেনাম, সিরিয়াম। তো খেয়াল করো তাদের পারমাণবিক সংখ্যা কিন্তু সমান না, তার মানে প্রোটন সংখ্যা যেহেতু সমান না, তাহলে আইসোটোপ হওয়ার কোনো সুযোগ নেই। তাহলে এবার দেখো কি সমান, এদের ভেতরে আছে দেখো ভর সংখ্যা উপরে আছে, নিচে আছে প্রোটন সংখ্যা। তো উপরে দেখো ভর সংখ্যাগুলো সবারই কিন্তু 138, তাহলে যেহেতু এদের সমান সংখ্যক ভর আছে, ভর সংখ্যা সমান, তাহলে এদেরকে বলবো পরস্পরের আইসোবার। ওকে, এবার পরবর্তী ক্ষেত্রে দেখো আইসোটোন। এই আইসো মানে হচ্ছে সমান, তাহলে সমান, আর হচ্ছে নতে কি নিউটন, নতে হলো নিউটন। তার মানে হচ্ছে যে এগুলো এমন দুটি বা তিনটি বা যতগুলোই হচ্ছে থাক না কেন পরমাণু, তাদের হচ্ছে যে নিউটন সংখ্যা সমান যদি হয়, তবে তাদেরকে বলবো তখন পরস্পরের আইসোটোন। চলো উদাহরণ দেই। তো খেয়াল করো আইসোটোনের উদাহরণে আমি হচ্ছে তিনটি হচ্ছে তোমাকে মৌল দিয়েছি, একটা হলো সিলিকন, ফসফরাস, আর একটা সালফার। খেয়াল করো এদের না সমান প্রোটন সংখ্যা, নয় না সমান হচ্ছে যে ভর সংখ্যা। তাহলে এদের আসলে কি, এদেরকে আইসোবারেতেও ফালানো যাচ্ছে না, আইসোটোপেতেও ফালানো যাচ্ছে না, কারণ প্রোটন সংখ্যা সমান নয়, ভর সংখ্যাও সমান নয়। তাহলে আমি কোথায় ফেলবো? দেখো ভর সংখ্যার ভেতরে কিন্তু ছিল প্রোটন প্লাস নিউট্রন, তাহলে ভর সংখ্যা থেকে যদি আমি প্রোটন সংখ্যাটা বাদ দেই, নিউট্রন সংখ্যা পাবো। খেয়াল করে দেখো এর নিউট্রন সংখ্যা কত, এর নিউট্রন সংখ্যা হচ্ছে 16,
এর নিউটন সংখ্যা কত? এর নিউটন সংখ্যাও দেখো 16, এর নিউটন সংখ্যাও কিন্তু হচ্ছে 16। তাহলে যেহেতু এদের নিউটন সংখ্যা সমান, তখন এদেরকে বলবো যেহেতু সমান সংখ্যক নিউটন, আইসোটোন, আইসো মানে সমান, নিউটন নতে নিউটন, তাহলে নিউটন সংখ্যা যেহেতু এদের সমান, তাহলে এদেরকে বলবো পরস্পরের আইসোটোন। এবার আইসো ইলেকট্রন কথাটা কি? ইতিমধ্যে তোমরা হচ্ছে বোঝার কথা, যেহেতু আইসো মানে সমান আর পরবর্তীতে আছে ইলেকট্রন, তার মানে এদের সমান সংখ্যক ইলেকট্রন থাকবে। যে সকল পরমাণুর বা যে সকল পদার্থ তোমাকে মৌল দেবে, তাদের যদি ইলেকট্রন সংখ্যা তুমি সমান দেখো, তাহলে বলবা তারা হলো আইসো ইলেকট্রনিক বা আইসো ইলেকট্রন। দেখো উদাহরণস্বরূপ বলা যায়, আমরা নিলাম হচ্ছে সোডিয়াম প্লাস, যেটা কিনা হচ্ছে পারমাণবিক সংখ্যা 11, তারপরে হচ্ছে নিলাম ফ্লোরাইড মাইনাস, পারমাণবিক সংখ্যা 9, নিয়ন হলো গিয়ে 10, কোনো চার্জ নেই। আচ্ছা, এই তিনটা আপাতত থাক। তো দেখো খেয়াল করো, তুমি এদের যদি ইলেকট্রন সংখ্যা তুমি বের করতে চাও, তো এখানে প্লাস মানে কি? প্লাস মানে হচ্ছে কিন্তু সে একটা ইলেকট্রন সে দান করেছে, ত্যাগ করলে ধনাত্মক আয়নে পরিণত হয়। তার মানে দেখো পারমাণবিক সংখ্যা যেহেতু 11, তার মানে তার 11টি ইলেকট্রন ছিল, কিন্তু সে একটা ইলেকট্রন ত্যাগ করে ফেলেছে। তাহলে আর ইলেকট্রনের সংখ্যা কত? 10টাই। তার ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 10টি। এর হচ্ছে এর পারমাণবিক সংখ্যা 9, তার মানে এর কক্ষপথে 9টি ইলেকট্রন থাকার কথা, কিন্তু সে মাইনাস ঋণাত্মক আয়নে পরিণত হয়ে আছে। তার মানে সে একটা ইলেকট্রন গ্রহণ করেছে। যদি একটা ইলেকট্রন গ্রহণ করে, আগে ছিল 9, একটা ইলেকট্রন গ্রহণ করে কি হবে? 10 হয়ে যাবে ইলেকট্রন সংখ্যা। আর নিয়নের কোনো প্রকার চার্জ নেই, তার মানে হচ্ছে যে নিয়ন 10টা ছিল, 10 পারমাণবিক সংখ্যা, তাহলে ওর ইলেকট্রন সংখ্যাও কত হবে? 10। তাহলে যেহেতু এদের সবগুলোর ইলেকট্রন সংখ্যা সমান, তার মানে বলা যেতে পারে এরা হলো আইসো ইলেকট্রনিক বা এদের ইলেকট্রন সংখ্যা সমান, এরা পরস্পরের আইসো ইলেকট্রন। এবার আসি আমাদের শেষ কথা, সেটা হচ্ছে আইসোমার। তো আইসোমার বিষয়টা দেখো, এর ভিতরে থেকেই তুমি হচ্ছে কথাটা বের করে আনতে পারবা ওর সংজ্ঞাটা কি। দেখো খেয়াল করো, আইসোমার কথাটির ভেতরে সামনে আইসো মানে হলো সমান। তো একটু মনে রাখার জন্য আমি যেটা বলি সেটা হচ্ছে আইসো মানে হচ্ছে সমান, আর এই যে মার আছে এটাতে মনে করবা যে মোট, তাহলে মোট কিছু সমান হবে, সব কিছু সমান হবে। আছে তাহলে মোট ধরে নাও। তাহলে যেগুলো যে তোমাকে, যে পরমাণুটা তোমাকে দেবে, যে মৌল দুটি দেবে, সেই মৌল দুটির সব কিছু সমান হবে। সব কিছু সমান বলতে কি, আমরা কি নিয়ে কাজ করেছিলাম? কোনো একটা যদি তোমাকে সংকেত দেওয়া হয়, সংকেতে সেখানে থাকবে প্রোটন সংখ্যা, ভর সংখ্যা থাকবে, অণু সংখ্যা থাকবে, নয়তো চার্জ থাকবে। এই 4টা জিনিস থাকবে। তো দেখবা যে তোমাকে যে 2টা জিনিস দেবে, এই 4টা জিনিসই তার হচ্ছে সেম হবে। তো অণু নিয়ে আমরা কাজ করব না, কারণ হচ্ছে আমরা দেবে হচ্ছে মৌল দেওয়া হবে। তো খেয়াল করো, তোমাকে হচ্ছে 2টা উদাহরণ দেওয়া হয়েছে। সেটা হচ্ছে যে তোটা হচ্ছে মৌল তোমাকে দিয়েছে, একটা হলো ব্রোমিন, এটাও কিন্তু ব্রোমিন। দেখো বলেছি আইসোমার কি না আমরা হচ্ছে আগেই চেক করব। সেটা হচ্ছে যে যদি তোমার মৌল দুটা হচ্ছে সমান হয়, তাহলে হয় সেটা আইসোমার হবে, নয়তো হচ্ছে আইসোটোপ হবে। তোমরা দেখেছিলে মৌল দুটো যদি সেম হয়, পারমাণবিক সংখ্যা যদি সেম হয়, তাহলে তার কি হতে পারে? সেটা আইসোটোপ হতে পারে। তো তুমি ধরে নিলে যেটা আইসোটোপ, কিন্তু আবার থেকে তাকিয়ে দেখো, এর ভর সংখ্যাও কিন্তু সমান, তাহলে কি এটা আইসোবার? তাহলে আইসোটোপও বলা যাচ্ছে না, আইসোবারও বলা যাচ্ছে না। এর দেখো আইসোমার সমান কি? মোট সমান। মোট কি সমান? ভর সংখ্যাও সমান আছে, পারমাণবিক সংখ্যাও সমান আছে, আর নিউটন সংখ্যাও যদি বের করে দেখো সেটাও সমান। তাহলে এই দুটার সব কিছু সমান। তাহলে কি পার্থক্য কি? এদের ভেতরে কিছু তেজস্ক্রিয় ধর্মের কিছু বৈসাদৃশ্য লক্ষ্য করা যায়। এর ভিত্তিতে এটা আর এটা একটু রাসায়নিক বৈশিষ্ট্যের দিক থেকে একটু ভিন্নতর হয়ে যায়। তখন এই দুটা হচ্ছে পরস্পর থেকে ভিন্ন হওয়ার কারণে এদেরকে বলা হবে পরস্পরের আইসোমার। মৌল দুটা সেম, পারমাণবিক সংখ্যা সেম, ভর সংখ্যা সেম, কিন্তু এদের কিছু পরিমাণ তেজস্ক্রিয় ধর্মে, কিছু রাসায়নিক ধর্মের মধ্যে কিছু বৈসাদৃশ্য পাওয়া যাওয়ার কারণে এরা হচ্ছে পরস্পরের আইসোমার। ওকে, তো এবার আসো আমরা হচ্ছে যে একটা 9-10-এ পড়েছিলাম, আমরা সেটাকে একবার একটু মনে করিয়ে দেই যে আইসোটোপগুলো যে আমরা শিখলাম, এই আইসোটোপগুলো আসলে কি কাজে লাগে। তো এই আইসোটোপের ব্যবহার দেখো লিখেছি অনেকগুলো আছে। যেমন যদি কোবাল্ট 60 বলা হয়, তাহলে এটা কিন্তু আমাদের ক্যান্সারের চিকিৎসায় একটা বহুল ব্যবহৃত আইসোটোপ আর কি। এরপরে যদি আয়োডিন নাও 131, এটা কিন্তু থাইরয়েড গ্রন্থির চিকিৎসায় ব্যবহৃত হয়, যেটা আয়োডিনের অভাব হইলে যে থাইরয়েডের যে প্রবলেমটা হয়ে থাকে আর কি, সেটাকে নিরাময় করা হয় তেজস্ক্রিয় আইসোটোপের সাহায্যে। আর
রক্তকোষের যে ক্যান্সার যাকে বলা হয় লিউকোমিয়া, এটার এই রোগের চিকিৎসা করা হয় হচ্ছে ফসফরাস 32 যে আইসোটোপটা আছে এটার মাধ্যমে। আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমাদের কথা সেটা হচ্ছে যে কার্বন 14 যে আইসোটোপটা আছে এটা কিন্তু জীবাশ্মের বয়স নির্ধারণে ব্যবহৃত হয়। এটাকে অনেক সময় আমরা পড়েছিলাম যে পৃথিবীর বয়স নির্ধারণেও ব্যবহৃত করা যেতে পারে, যে পৃথিবীর বয়সটা কত। তো এটা কিভাবে নির্ণয় করা হয় তোমাদের অনেকের মনেই প্রশ্ন এটা থাকে আর কি। তো সেটাকে একটু ক্লিয়ার করতে চাই, এবং এটা হচ্ছে এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। এটা হচ্ছে আমাদের আছে তোমাদের যে পদার্থবিজ্ঞানের দ্বিতীয় পত্রের যে নবম অধ্যায় আছে পরমাণুর মডেল এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। তো এই অধ্যায়ে তোমরা এটার বিস্তারিত বর্ণনা পাবে যে আসলে কিভাবে কার্বন 14 আইসোটোপের সাহায্যে আমরা জীবাশ্মের বয়স নির্ধারণ করতে পারি, অথবা বলতে পারো যে পৃথিবীর বয়স কিভাবে আমরা নির্ণয় করতে পারি আর কি। তো বিজ্ঞানীরা এই পদ্ধতি হচ্ছে কীভাবে নির্ণয় করেন সেটা একটু বলি। তো তারা কার্বন 14 যে আইসোটোপ আছে তেজস্ক্রিয় আইসোটোপ, যেহেতু এটা তেজস্ক্রিয় সেহেতু এখান থেকে কিন্তু আলফা বিটা গামা রশ্মি বের হয়, এবং হচ্ছে যে তোমার তেজস্ক্রিয় আইসোটোপ বলে সেটা কিন্তু আলফা বিটা গামা রশ্মি নির্গত হলে আমরা দেখিয়েছিলাম, তোমাদেরকে দেখিয়ে এসেছি যে আলফা রশ্মি বের হলে বিটা রশ্মি বের হলে নতুন একটা মৌলের সৃষ্টি হয়। তাতে করে কিন্তু এই যে আমাদের ইয়েটা ছিল তার কিন্তু চেহারাই পাল্টে যায়, এবং তখন সেটা ক্ষয় হতে 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 অল্প পরিমাণে চলে আসে। তো তারা কিভাবে আসলে এই কার্বন 14 দিয়ে জীবাশ্মের বয়স নির্ধারণ করলো, একটা উদাহরণ দিয়ে কথা বলি। যে ধরো যে একটা ব্যক্তি আছে, যে স্বাভাবিক আমরা যে ব্যক্তি মানুষ যেটা আছে স্বাভাবিক মানুষ বা প্রাণী, এগুলো যখন বেঁচে থাকে পৃথিবীতে তখন আমরা যেহেতু পরিবেশ থেকে কার্বনযুক্ত আমরা হচ্ছে যৌগ গ্রহণ করি। তো এই কার্বনযুক্ত যৌগ গ্রহণ করার সময় এই কার্বন যেগুলো গ্রহণ করছি তার মধ্যে একটু হলেও কিছু পরিমাণ সামান্য পরিমাণ হলেও তেজস্ক্রিয় কার্বন 14 আইসোটোপটা পাওয়া যায়, যেটা আমাদের শরীরের ভেতরে চলে যায়। তো তার মানে হচ্ছে বলা যায় যে জীবন্ত সকল প্রাণী এবং উদ্ভিদ কোষে কিন্তু তেজস্ক্রিয় কার্বন 14 আইসোটোপ আছে। তো যখন আমরা বেঁচে থাকি, এই বেঁচে থাকাকালীন একজন সুস্থ মানুষের দেহে কি পরিমাণ তেজস্ক্রিয় এই আইসোটোপটা আছে কার্বন 14, এটার পরিমাণটা বিজ্ঞানী নির্ধারণ করেন। ধরে নিলাম যে বেঁচে থাকাকালীন আমার দেহে ছিল হচ্ছে যে 50টি তেজস্ক্রিয় হচ্ছে কার্বন 14 যেটা আছে 50টি ধরলাম, 50টি ধরো যে কার্বন 14 আইসোটোপ ছিল। তো এটা যেহেতু তেজস্ক্রিয় সেহেতু কি হবে, যদি আমি মারা যাই, আমি বেঁচে থাকাকালীন তো নতুন নতুন আমি হচ্ছে কার্বনযুক্ত জিনিসপত্র হচ্ছে গ্রহণ করছি, আমার শরীরে আসছে, সেহেতু এই যে এটার পরিমাণ কিন্তু তখন থেকে কমবে না, কারণ ক্ষয় হচ্ছে ঠিকই, কিন্তু তখন ওই ক্ষয়টা কিন্তু আমি খাচ্ছি, নতুন জিনিস খাচ্ছি বা নতুন কিছু গ্রহণ করার মাধ্যমে কার্বনযুক্ত এই তেজস্ক্রিয় আইসোটোপ কিন্তু আবার আমার শরীরে যাচ্ছে, সুতরাং কিন্তু আমার ক্ষয় বোঝা যাবে না। কিন্তু যদি আমি মারা যাই, আমার খাবার দাবার সব কিছু বন্ধ হয়ে গেল, তখন আমি নতুন করে হচ্ছে যে কার্বনটাকে আমি গ্রহণ করতে পারছি না, তখন কিন্তু কি হবে, এই কার্বনটা ক্ষয় হওয়া শুরু করবে আমার মারা যাওয়ার পরে। আর তোমরা জানো জীবাশ্ম কাকে বলে? জীবাশ্ম কিন্তু হচ্ছে যে মৃত উদ্ভিদ এবং হচ্ছে প্রাণী যখন হলো যে মাটির নিচে চাপা পড়ে অনেকগুলো পরিবর্তনের মাধ্যমে যাতে পরিণত হয়, সেটাই হচ্ছে জীবাশ্ম। তো ওই জীবাশ্ম তুমি হচ্ছে তুললে, জীবাশ্ম যেমন হচ্ছে জীবাশ্ম হিসেবে কিন্তু আমরা জীবাশ্ম জ্বালানি দেখেছিলাম, তোমাদের হচ্ছে যে তেল পেয়েছিলাম, পেট্রোলিয়াম গ্যাস পেয়েছিলাম, তারপরে হচ্ছে যে আমাদের হলো পেট্রোল পেয়েছিলাম, বিভিন্ন প্রক্রিয়ায় কয়লা পেয়েছিলাম। তো এগুলো কিন্তু হচ্ছে জীবাশ্মর হচ্ছে যে ওই আমাদের পচে গলে যাওয়া মানুষ এবং উদ্ভিদ থেকেই সৃষ্টি হয় সব জীবাশ্ম জ্বালানি। তো এই সকল হচ্ছে কোনো একটা ধরো যে মমি যদি নেওয়া হয়, তাহলে এই মমির বয়স যদি তুমি হচ্ছে নির্ণয় করতে চাও, তাহলে কি করবে, ওই যে সুস্থ অবস্থায় সে বেঁচে থাকা অবস্থায় আমার দেহে ছিল 50টি কার্বন, এটা পরিমাপ করেছে বিজ্ঞানীরা আগেই, এবং তারপরে তারা আরও একটা বিষয় পরিমাপ করে পেয়েছে যে 50টা থেকে অর্ধেকে পরিণত হতে 25টাতে হতে 50 থেকে 25টা কার্বনে আসতে তারা দেখেছে যে এটা অর্ধেকে পরিণত হতে সময় লাগে, অর্ধায়ু দেখো 5588 বছর। তো এই এত পরিমাণ সময় লাগে 50 থেকে 25টাতে আসতে,
কারণ কি এটা অনবরত ক্ষয় হচ্ছে। আমাদের দেহে যখন আছি, আমরা যখন জীবিত আছি, তখন যদি ক্ষয় নাও হয়, যখন আমরা মারা যাব তখন কিন্তু আমাদের নতুন করে যেহেতু কার্বন গ্রহণ করছি না, সেহেতু এটা কিন্তু ক্ষয় হতে থাকবে। যেহেতু এটা তেজস্ক্রিয়, ক্ষয় হতে 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 কি হবে, কোনো এক সময় 50টা থেকে 25টাতে পরিণত হবে। তো এইটুকুর সময় লেগেছে, বিজ্ঞানীরা হিসাব করে পেয়েছিল 5588 বছর। সরি, আমরা হচ্ছে যে 50টা থেকে 25টাতে পরিণত হতে সময় লেগেছে 5568 বছর। তো এই হচ্ছে 25টাতে পরিণত হচ্ছে। এরপরে যদি এই 25টা থেকে আবার অর্ধেকে পরিণত হতে হয়, তাহলে অর্ধেকে হয়ে যাবে কত, 12.5। তখন এটা হতেও সময় লাগবে ঠিক 5568 বছর। তো এই দেখো, অর্ধেকে পরিণত হচ্ছে। এরকম করে হতে 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 যখন এই মমিটা পাওয়া গেছে, এই মমি থেকে আমরা সংগ্রহ করব, যে এখানে হিসাব করে দেখব যে এখানে কী পরিমাণ কার্বন আছে। যদি কার্বন হিসাব করে তুমি পাও যে 12.5টি কার্বন আছে, যদি তুমি হিসাব করে পাও এই মমিতে, তার মানে হচ্ছে তার বয়স কত ছিল, আগে 50টা ছিল কত দিন আগে, 5568, আবার 5568। তাহলে এই দুটো যখন যোগ হয়ে যাবে, তখন তাহলে বলতে পারবো যে মমির বয়স হচ্ছে 11136 বছর। এই দুটো যোগ করে, কেন যে 50টা থেকে 25টাতে পরিণত হয়েছে, সময় লেগেছে 5568 বছর। 25টা থেকে আবার 12.5 হতে সময় লাগবে ঠিক অধ্যায় মানে কি, প্রত্যেকটার অর্ধেক হতে কত সময় লাগে। তো 25-এর অর্ধেক হতে সময় লাগছে এতটুকু, 50-এর অর্ধেক হতে সময় লাগছে এতটুকু। এবং হিসাব করে পেয়েছি প্রাপ্ত মমিতে আমাদের হচ্ছে পরমাণু, তেজস্ক্রিয় যে কার্বন পরমাণু আছে তার পরিমাণ হলো 12.5টা। তাহলে সুতরাং তখন আমরা হিসাব করব যে এখন তো 12.5টা আছে, 50টা ছিল কত বছর আগে, তাহলে সেটাই হবে তার বয়স, মমির বয়স। এবং সেটা হিসাব করে পেলাম যে 50 থেকে 25টা হতে লেগেছে যেহেতু 5568 বছর, 25 থেকে 12.5 হতে আবার লেগেছে 5868 বছর। তাহলে সুতরাং মমির বয়স হলো 1136 বছর। এই দুটো যোগ করে তোমরা পাবে। তো এইভাবে হচ্ছে যে আমরা মমির হচ্ছে বয়স নির্ধারণ করতে পারি, বা যে কোনো জীবাশ্মর। তবে এই রকম প্রক্রিয়াটা অনেক বেশি কঠিন, এই কারণে একটা সূত্রের মাধ্যমে আমরা হচ্ছে এটাকে নির্ণয় করি। এটা তোমরা ফিজিক্সে পাবে বিস্তারিত। এই সূত্রটা দেখবা যে একটা সূত্র দেয়া আছে, কি বলা হয়, n=n0 e⁻⁻λt। এই হচ্ছে একটা সূত্র আছে। আপাতত হচ্ছে এমনি শুধু দেখে নাও, এই অধ্যায় থেকে আমাদের কখনো লাগবে না, তবে একটু দেখে নাও। এটা তোমরা বিস্তারিত পাবে হচ্ছে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের 9ম অধ্যায়, পরমাণুর মডেল এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানে এই সূত্রটা পাবে। এই সূত্রের সাহায্যেই মূলত আসলে এই মমির বয়সটা নির্ধারণ করা সম্ভব। তো দেখো, যেটা আমরা বলছিলাম সেটা হচ্ছে যে এই প্রক্রিয়ায় আমরা হচ্ছে মানটা বের করাটা অনেক বেশি হচ্ছে যে কষ্টসাধ্য। কারণ হঠাৎ করে তোমাকে যদি অনেক ভগ্নাংশ একটা ছোট্ট ক্ষুদ্র মান দেয় যে এত পরিমাণ অবশিষ্ট আছে, তখন আমরা কিভাবে বের করব। এই জন্য হচ্ছে তখন সেই সমস্যায় যাতে না পড়ি, এটা হলো মেইন একটা সূত্র, ওটা বের করার, যে এখানে এনটা কি, n0 কি, ল্যামডাটা কি, টি কি, আমরা হচ্ছে একটু পরিচয়টা জানি। n0টা হচ্ছে আদিতে কি পরিমাণ ছিল। n0 হচ্ছে আদিতে কত কার্বন ছিল, কতটি কার্বন ছিল, কতটি কার্বন ছিল। আর এনটা হচ্ছে ক্ষয়ের পর অবশিষ্ট কার্বন, ক্ষয়ের পর কতটি আছে, ক্ষয়ের পর কতটি আছে। আচ্ছা, এবং ল্যামডাটা এখানে হচ্ছে, ল্যামডাটাকে বলা হয় অবক্ষয় ধ্রুবক, যেটার মান হচ্ছে যে আমাদের অধ্যায়ু আছে, এই অধ্যায়ু থেকে পাওয়া যায়। তো এখানে ল্যামডাটা হচ্ছে অবক্ষয় ধ্রুবক, যেটার মান হলো 0.693 ডিভাইডেড বাই হচ্ছে t½ t½ মানে হচ্ছে এর অধ্যায়ু কত। তুমি ল্যামডার মানটা এখানে বসাতে পারবে কিভাবে, t½ তোমাকে বলে দেওয়া থাকবে যে 5568 বছর। এখানে তুমি খালি জাস্ট বসাইলে তুমি ল্যামডার একটা ভ্যালু পেয়ে যাবা। আর টিটা হচ্ছে যে মমির বয়স কত, ঠিক আছে, মমি বয়স কত বা হচ্ছে কত দিন ধরে ক্ষয় হচ্ছে। সহজ কথা বলতে গেলে টি হলো মমির বয়স। তো তুমি কি করো, এনের মান তোমাকে যেহেতু বলে দেওয়া আছে যে মমিটা আমি পেলাম, সেই মমিতে 12.5টি কার্বন অবশিষ্ট আছে। তো তুমি কি করবা, এনের জায়গায় বসাবা 12.5,
এন নট হচ্ছে আদিতে কতটুকু ছিল, আদিতে ছিল 50টি, হ্যাঁ, ইন্টু ই টু ডি পাওয়ার মাইনাস ল্যামডার মানটা কত আসবে 0.693 ডিভাইডেড বাই টি হাফের মান কত 5568 বছর ইন্টু হচ্ছে টি। তুমি এখান থেকে ক্যালকুলেট করে টির ভ্যালুটা বের করবা, বের করে দেখবা টির মানটা ওটাই আসবে 11136 এত বছর। খেয়াল করো আমি এখানে টি হাফের মানটা যে এককে বসিয়েছি এই টির মানটাও সেই এককে পাবো। যদি এখানে আমি হচ্ছে বছর না লিখে দিন লিখতাম, এখান থেকে দিন বের করতাম, তাহলে টির মানটা পেতাম এত দিন, তাহলে তার মমির বয়স হচ্ছে এত দিন। তো এই সূত্রের সাহায্যে তোমরা হচ্ছে নির্ণয় করতে পারবে। তো এটা এখন আপাতত জেনে রাখো, বিস্তারিত জানবে বলে দিলাম যে তোমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রে পরমাণুর মডেল এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান অধ্যায় এটা সম্পর্কে বিস্তারিত জানবে। তো আজ তাহলে এখানে পর্যন্তই থাক, হ্যাঁ।